হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি পর্যায় সারণী চ্যাপ্টারের থার্ড পার্ট নিয়ে আলোচনা করার জন্য। এর আগের লেকচারটাতে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণী এবং শেষমেশ মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই লেকচারগুলো না দেখেছো তাহলে আগের লেকচারগুলো দেখে নাও। এবং এই চ্যাপ্টারে প্রত্যেকটা লেকচার আমরা ধাপে ধাপে দেব, তো লেকচারগুলো কিন্তু তোমরা পরপর দেখবে। আর হ্যাঁ, এই লেকচারগুলো যদি হ্যান্ড রিটেন নোট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তো আজকে আমরা আলোচনা করব আধুনিক পর্যায় সূত্র নিয়ে বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ নিয়ে। তো চলো শুরু করি। তো এই যে আজকের টপিকটা, সেটা আলোচনা করতে গেলে যে বিজ্ঞানীর নাম না নিলেই চলে না, তিনি হলেন বিজ্ঞানী মোজলে। মেন্ডেলিভ 1869 সালে তার বিখ্যাত পর্যায় সূত্র দিলেন। 1871 সালে মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি হলো এবং তারপরেই মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটিও দেখা গেল। এই যে 1871 থেকে 1913 পর্যন্ত এই সময়টাতে পর্যায় সারণী, পর্যায় সূত্র ধাপে ধাপে ডেভেলপ করার চেষ্টা খুবই চলেছে। সর্বশেষে 1913-14 সালে বিজ্ঞানী মোজলে এক্স রে বর্ণালী বা এক্স রে স্পেকট্রাম নিয়ে গবেষণা করেন এবং তিনি সর্বশেষ যে সিদ্ধান্তে আসেন সেটা হলো মৌলের ভৌত বা রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না। তাহলে কিসের সাথে হয় সেটাও কিন্তু তিনি বলে দিলেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এর উপর ভিত্তি করেই আধুনিক পর্যায় সূত্রটি প্রতিষ্ঠিত হয়। তাহলে আজকের টপিক হচ্ছে, প্রথমে যেটা আমরা না বললেই নয়, সেটা হলো মোজলের পরীক্ষা, বিজ্ঞানী মোজলের পরীক্ষা। সেটা কি? বিজ্ঞানী মোজলে 1913-14 সালে এক্স রশ্মি বর্ণালী বা এক্স রে স্পেকট্রাম নিয়ে পরীক্ষা করে। বিজ্ঞানী মোজলে 1913-14 সালে এক্স রশ্মি বর্ণালী বা এক্স রে স্পেকট্রাম, এক্স রশ্মি বর্ণালী নিয়ে পরীক্ষা করে এবং সিদ্ধান্তে আসেন যে, কি সিদ্ধান্তে, স্টার দিয়ে দিলাম আমি এখানে, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না। এর কিছু ব্যতিক্রম আছে।
হলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না। কার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না? পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না, এর কিছু ব্যতিক্রম আছে। সেটা মোজলে সূত্রের ত্রুটি, মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটি নিয়ে যখন আলোচনা করেছি তখনই। ঠিক আছে, তাহলে সেকেন্ড তিনি কি বললেন যে কিসের সাথে তাহলে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে? তিনি বললেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এর কোনো ব্যতিক্রম নেই। এটাই, এর উপর ভিত্তি করেই আধুনিক পর্যায় সূত্রটা প্রতিষ্ঠিত হলো। তাহলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এর কোনো ব্যতিক্রম নেই। এইটা উনি যে পরীক্ষাটা করলেন তার সিদ্ধান্ত এটা। মেন্ডেলিভ কি বলেছিলেন? যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এবং সেখানেই দেখা গিয়েছিল যে কিছু ত্রুটি। এই ত্রুটির জন্যই আরো গবেষণা চলতে থাকে এবং বিজ্ঞানী মোজলে তার কারণটা অনুসন্ধান করেন যে না, পারমাণবিক গুরুত্বের সাথে মৌলের ভৌত বা রাসায়নিক ধর্মগুলো পুরোপুরি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না। তাহলে কার সাথে পুরোপুরি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়? বললেন পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এর কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, তাহলে এর উপর প্রতিষ্ঠিত হলো আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ। তাহলে এরপরে আমরা আসছি আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ। আধুনিক পর্যায় সূত্র। এটাকে কি বলা হয়? মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ। তাহলে দেখো এইখান থেকে কোশ্চেন যেটা আসে যে আধুনিক পর্যায় সূত্রটা লিখো বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লিখো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ মানেই হলো আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কিসের উপর প্রতিষ্ঠিত? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে কিসের উপর? প্রথমেই যে লিখব যে আধুনিক পর্যায় সূত্রটি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠিত। তাহলে দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্রের মধ্যে শুধু একটা শব্দের পার্থক্য আছে, একটা, মাত্র একটা শব্দ। সেই শব্দটা কি সেটাই বলে দেব, তাহলে আধুনিক পর্যায় সূত্র হয়ে গেল। দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে, আর আধুনিক পর্যায় সূত্রটা হলো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার উপর। ঠিক আছে, এইটুকুই পার্থক্য। তাহলে বিবৃতিটা আমি দিয়ে দিচ্ছি। বিবৃতিটা দেখো, বিবৃতি আমি যখন চলে এলাম, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা একটু শুধু মনে করো কি ছিল বলতো, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। আর আধুনিক পর্যায় সূত্র হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাই হলো আধুনিক পর্যায় সূত্র। তাহলে দেখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এইখানে শুধু আন্ডারলাইন করো, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত হয়, এইটা হলো আধুনিক পর্যায় সূত্র। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মাধ্যমিকে 100% লিখে নাও, আসবেই আসবে। তাহলে দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রে কি ছিল, এখানে ছিল পারমাণবিক গুরুত্ব, আর এইখানে আধুনিক পর্যায় সূত্রে হলো সেটা পারমাণবিক সংখ্যা। এই একটা মাত্র শব্দের পার্থক্য। মেন্ডেলিভের পর্যায় সূত্রে পারমাণবিক গুরুত্ব, আধুনিক পর্যায় সূত্রে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো। পারমাণবিক সংখ্যা কি বলতো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন থাকে তাকে ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়। বোঝা গেল? কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন থাকে তাকে ওই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইটা গেল আমাদের আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্রের উপর ভিত্তি করে একটা পর্যায় সারণীও তৈরি হবে। সেটাকে আমরা কি নাম দেব নিশ্চয় বুঝে গেছো, আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করব মডার্ন পিরিয়ডিক টেবিল। আধুনিক পর্যায় সারণী প্রথমেই যেটা জানবো সেটা হলো
যে আধুনিক পর্যায় সারণীটা কে তৈরি করেন? বিজ্ঞানী নিলস বোর আধুনিক পর্যায় সূত্রটি তৈরি করেন 1926 সালে। বিজ্ঞানী নিলস বোর 1926 সালে আধুনিক পর্যায় সারণীটি তৈরি করেন। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণীটি কিসের উপর ভিত্তি করে তৈরি হলো? পরমাণু ক্রমাঙ্ক, ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণীটি তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণী কি সংজ্ঞা যদি বলা হয় যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই জিনিস। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এটা ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলিকে কিছু অনুভূমিক ও কিছু উলম্ব সারিতে রেখে যে শ্রেণীবদ্ধ তালিকা প্রস্তুত করা হয় তাকে আধুনিক পর্যায় সারণী বলা হয়। আধুনিক পর্যায় সারণী বলে। তাহলে দেখো আধুনিক পর্যায় সারণীটি কিসের উপর ভিত্তি করে তৈরি হলো? না পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আধুনিক পর্যায় সারণীটি তৈরি হলো। আর মেন্ডেলিভের পর্যায় সারণী কিসের ভিত্তিতে হয়েছিল? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। এটা যেন মাথায় থাকে। আধুনিক পর্যায় সারণী হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, আর মেন্ডেলিভের পর্যায় সারণী যেটা ছিল সেটা ছিল পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। ঠিক আছে, এবার আমরা জানবো যে আধুনিক পর্যায় সারণীটিতে মোট কয়টি পর্যায়, কয়টি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে দেখো খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এবার পয়েন্ট ধরে ধরে করব এবং মাধ্যমিকের জন্য প্রত্যেকটা পয়েন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আধুনিক পর্যায় সারণীতে তোমাদের এই লেকচারের আর একটু পরেই আমি পিরিয়ডিক টেবিলের চার্ট নিয়ে সব কিছু দেখিয়ে দেব, যা যা আমি পয়েন্টগুলো লিখছি। আগে লেখাটা দেখে নাও, তাহলে ওটা বুঝে নেবে। আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট কয়টি পর্যায় ছিল? 7টি ছিল, মানে পর্যায় সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। মেন্ডেলিভের পর্যায় সারণীতেও 7টি পর্যায় ছিল, আধুনিক পর্যায় সারণীতেও 7টি পর্যায় রয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে মোট 9টি
মোট 9টি শ্রেণী রয়েছে। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 8টা শ্রেণী ছিল। তখন পর্যন্ত নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। পরবর্তীকালে নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হওয়ার পর দেখা যায় যে নিষ্ক্রিয় মৌলগুলোর যোজ্যতা 0। তাই এই মৌলগুলোকে একটা পৃথক শ্রেণীতে রাখা হলো এবং তাদেরকে নাম দেওয়া হলো, বা সেই শ্রেণীটার নাম দেওয়া হলো 0 শ্রেণী। দিয়ে আধুনিক পর্যায় সারণীতে মোট 9টি শ্রেণী রয়েছে। দেখো, পর্যায় সারণী কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আসবে দীর্ঘ পর্যায় সারণী। ঠিক আছে, মানে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। এখন আমাদের কাছে যে সমস্ত পর্যায় সারণীগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। তাহলে এইটা হচ্ছে আধুনিক, সেটা কত সালে দেওয়া হলো? 1926 সালে। আর 1984 সালে IUPAC সুপারিশ অনুযায়ী দীর্ঘ পর্যায় সারণীটা প্রস্তুত করা হয়। সেটা আমরা পরের লেকচারে আলাদাভাবে আলোচনা করব, স্পেশাল ট্রিটমেন্ট ওটা। ঠিক আছে, তো আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায়, 9টি গ্রুপ আছে, 0 শ্রেণী এর মধ্যে আছে। আচ্ছা, এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় ধরে ধরে আলোচনা করব। কোন পর্যায়ের নাম কি? প্রথম পর্যায়, এখানে আমি লিখব প্রথম পর্যায়, একেবারে প্রথম পর্যায়। তো এবার আমি আমার মানচিত্র উঠাচ্ছি। দেখো, মানচিত্র, এই হলো তোমাদের মানচিত্র বা পর্যায় সারণীটা। ঠিক আছে, প্রথম পর্যায়। দেখো, পর্যায়গুলোকে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যায় মানে কি? অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়। তাহলে এই গেল 7টি পর্যায়। দেখো কি বলেছিলাম একটু আগে, বললাম আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। গুণ অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি পর্যায় আছে। এই যে দেখছো, অনুভূমিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পর্যায় আছে। আচ্ছা, এরপরে আমরা কি হেডিং করেছি? প্রথম পর্যায়। মানে প্রথম পর্যায় বা প্রথম পর্যায়ে কি কি আছে, একে কি নামে ডাকা হয়? দেখো, প্রথম পর্যায়ে শুধুমাত্র এই যে 1 নম্বর পর্যায়, প্রথম পর্যায়ে শুধুমাত্র 2টি মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, দুজন 2 কোণে বসে আছে। তাহলে প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল আছে। প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল আছে। মৌল দুটি কি? মৌল দুটি হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। বোঝা গেল? প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল আছে। মৌল দুটি হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। আচ্ছা, এই পর্যায়টাকে কি বলা হয় জানো? যেহেতু খুবই ছোট পর্যায়টা, মাত্র 2টো মৌল নিয়ে পর্যায় গঠিত, তাই এই পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। হ্রস্ব মানে কি? ছোট। তো প্রথম পর্যায়কে বলা হয়, প্রথম পর্যায়কে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। প্রথম পর্যায়কে কি বলা হয়? অতি হ্রস্ব পর্যায়। মাথায় যেন থাকে, কোশ্চেন পড়বে কোন পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয়, তাহলে প্রথম পর্যায়কে।
অতি হ্রস্ব পর্যায়ে কটা মৌল আছে? দুটো মৌল আছে। অতি হ্রস্ব পর্যায়ে কোন কোন মৌল থাকে? হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে। বোঝা গেল? তাহলে প্রথম পর্যায়ের বর্ণনা শেষ। তাহলে প্রথম পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয়, তার কারণ এই পর্যায়ে মাত্র দুটি মৌল থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম। বাস, মুছে দিলাম। দ্বিতীয় পর্যায়ে চলে আসবো আমি। দ্বিতীয় পর্যায়, তাহলে হেডিং করো দ্বিতীয় পর্যায়। দেখো দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্যায় দেখো এখানে এইটা হচ্ছে এই যে 2 নম্বর, খেয়াল করো 2 নম্বর। তাহলে এইখানে কটা মৌল আছে দেখো? লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই মাঝখানে কিন্তু মৌল নেই ওর। তার মানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কটা মৌল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে। তাহলে লিখবো দ্বিতীয় পর্যায়ে মোট 8টি মৌল আছে। মৌলগুলি কি কি হলো? মৌলগুলি হলো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। বাস, এই 8টি মৌল। এখানে কোশ্চেন পড়ে দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল কে? দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে লিথিয়াম। তাহলে দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হলো লিথিয়াম, Li, লিথিয়াম। স্টার, খুব স্টার এটা। যে দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলের নাম কি? দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলের নাম হলো লিথিয়াম। দ্বিতীয় পর্যায়ে কটি মৌল থাকে? 8টি মৌল থাকে। মৌলগুলো লিখে দিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। হলো? আচ্ছা, এই পর্যায়েরও একটা নাম আছে। দ্বিতীয় পর্যায়টাকে বলা হয় হ্রস্ব পর্যায়। কি? হ্রস্ব। আর আগেরটা কি ছিল? অতি হ্রস্ব পর্যায়। প্রথম পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, অতি ছোট পর্যায়। আর এটা হচ্ছে ছোট পর্যায়, হ্রস্ব পর্যায়। তাহলে হ্যাঁ, আরেকটা জিনিস বলি। এই যে দেখছো 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়ে দুটোতেই 8টা করে মৌল আছে। তাই 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়কে হ্রস্ব পর্যায় বলা হয়। তাহলে দ্বিতীয় পর্যায়কে বলা হয় হ্রস্ব পর্যায়। আরো যদি স্পেশালি বলতে চাই তাহলে এটাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়। তার কারণ আরেকটা হ্রস্ব পর্যায় আছে। 3 নম্বর পর্যায়টাও হ্রস্ব পর্যায় বা ছোট পর্যায়। বোঝা গেল? তাহলে 2 নম্বর পর্যায়ে মৌল সংখ্যা 8টা। প্রথম মৌল হলো লিথিয়াম। এই পর্যায়টাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষ মৌল কি বুঝতে পারছো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন হচ্ছে শেষ মৌল। তারপরে তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায় দেখো তৃতীয় পর্যায়ে 8টি মৌল আছে। তৃতীয় পর্যায়ে 8টি মৌল আছে। হলো? দেখো মৌলগুলো 3 নম্বর পর্যায়: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন।
মৌলগুলো কি হলো? মৌলগুলো লিখে নাও, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরেই চলে আসছে অ্যালুমিনিয়াম, তারপরে আসছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। এই হলো 8টা মৌল। তাহলে তৃতীয় পর্যায়ের, স্টার দিয়ে লিখো, তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হলো কি? সোডিয়াম। সোডিয়াম হলো তৃতীয় পর্যায়ের প্রথম মৌল, সোডিয়াম। তারপরে হচ্ছে মোট 8টা মৌল, মৌলগুলো এটা। তারপরে হচ্ছে এটাও একটা হ্রস্ব পর্যায়, একে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে তৃতীয় পর্যায়কে দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলা হয়, দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলা হয়। দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো, 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়ের উভয়কেই হ্রস্ব পর্যায় বলা হয়, ছোট পর্যায় বলা হয়। আর প্রথম পর্যায়টাকে অতি হ্রস্ব পর্যায় বা অতি ছোট পর্যায় বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমার তৃতীয় পর্যায় গেল। এরপরে চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায় দুটো নিয়ে একই সাথে আলোচনা করব। চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়। চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়। চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়। দেখো খুব ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে 4 নম্বর পর্যায়, এই চলে গেল। আর এইটা হচ্ছে 5 নম্বর পর্যায়, এই চলে গেল। দেখো তো কটা করে মৌল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে হচ্ছে চতুর্থ পর্যায়ে 18টা মৌল আছে। আচ্ছা, পঞ্চমটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ও, তার মানে পঞ্চম পর্যায়েও 18 মৌল আছে। তার মানে আমরা কি বলতে পারি? চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ের প্রত্যেকটিতে 18টি করে মৌল আছে। তাহলে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের প্রত্যেকটিতে 18টি করে মৌল আছে। ঠিক আছে, চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ের প্রত্যেকটিতে 18টা করে মৌল আছে। এই চতুর্থ এবং পঞ্চম পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। দেখতে পাচ্ছ না, মৌল অনেক বেশি আছে, তাই এটাকে কি বলা হয়? দীর্ঘ। প্রথমটাতে মাত্র 2টো, তাই ওকে অতি ছোট পর্যায়। 2 নম্বর আর 3 নম্বরে 8টা করেছিল, তাই ওকে বললো ছোট পর্যায়। আর 4 নম্বর আর 5 নম্বর পর্যায়ে 18টা করে আছে, তাই একে বলছে বড় পর্যায়, দীর্ঘ পর্যায়। ঠিক আছে, তাহলে চতুর্থ এবং পঞ্চম পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। তাহলে চতুর্থ পর্যায় বুঝতে পারলে পঞ্চম পর্যায়। কোশ্চেন আসে, চতুর্থ পর্যায়ে কটি মৌল আছে? 18টি। পঞ্চম পর্যায়ে কটা মৌল আছে? 18টি। ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে পঞ্চম পর্যায়। এই চতুর্থ পঞ্চম গেল, ষষ্ঠ পর্যায়। এখানে কি আছে জানো? ষষ্ঠ পর্যায়। দেখি ষষ্ঠ পর্যায়, এই যে জায়গাটাতে
খুব সমস্যা। সিজিয়াম, বেরিলিয়াম এই করে দেখো নিচে আবার একটা করে আছে। তো এই ষষ্ঠ পর্যায়ে মোট 18টি মৌল আছে। ডাইরেক্ট লিখে দিচ্ছি যে ষষ্ঠ পর্যায়ে মোট 32টি মৌল আছে। কটা আছে? মোট 32টি মৌল আছে। ষষ্ঠ পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। কোশ্চেন পড়ে ষষ্ঠ পর্যায়ে কটি মৌল আছে? 32টি। অতি দীর্ঘ পর্যায় কোন পর্যায়কে বলা হয়? ষষ্ঠ পর্যায়কে বলা হয়। তাহলে দেখো, প্রথমটা অতি দীর্ঘ, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা অতি হ্রস্ব, তারপরে হচ্ছে হ্রস্ব, তারপরে হচ্ছে হ্রস্ব, তারপরে 4 এবং 5 হলো দীর্ঘ, আর 6 হচ্ছে অতি দীর্ঘ। 32 খানা মৌল আছে, তাই একে বলা হচ্ছে অতি দীর্ঘ। ঠিক আছে, এবার আর কি, এইখানে সপ্তম পর্যায়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সপ্তম পর্যায় এই যে 7 নম্বর পর্যায়টা, এই 7 নম্বর পর্যায়টা এখনো অসম্পূর্ণ আছে। মানে এখনো কিছু মৌল আবিষ্কার হতে আছে। তারা আবিষ্কার হলে দেখা যাবে 7 নম্বর পর্যায়ে তাদের স্থান হবে। বোঝা গেল? তাহলে 7 নম্বর পর্যায়ে এখন পর্যন্ত সম্পূর্ণ মৌল আসেনি। দেখো, তাহলে সপ্তম পর্যায়টি এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। এটা কি কোশ্চেন পড়বে? তুমি নিশ্চয় ভাবছো কাকা এটা কোশ্চেন কি পড়ে? কোশ্চেন এটাই পড়ে যে কোন পর্যায়টি অসম্পূর্ণ। তাহলে সপ্তম পর্যায় হলো অসম্পূর্ণ পর্যায়। তাহলে এটা একটা স্টার গেল, খুব গুরুত্বপূর্ণ স্টার। সেকেন্ড স্টারটা খেয়াল করো যে এখন পর্যন্ত সপ্তম পর্যায়ে মোট 28টি মৌল আছে। এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত সপ্তম পর্যায়ে মোট 28টি মৌল আছে। এখন পর্যন্ত 28টি আছে। 3 নম্বর, যে কাকা সপ্তম পর্যায়ে মোট মৌল সংখ্যা কত হতে পারবে? সম্ভাব্য মৌল সংখ্যা হচ্ছে 32টা। তাহলে সপ্তম পর্যায়ে সম্ভাব্য মৌল সংখ্যা হলো 32টি। সপ্তম পর্যায়ে সম্ভাব্য মৌল সংখ্যা হলো 32টি। ক্লিয়ার হলো? তাহলে সপ্তম পর্যায়ে বোঝা গেল। তাহলে আধুনিক যে পর্যায় সারণী, সেখানে 7টা পর্যায় আছে। 7টা পর্যায় নিয়েই আমরা আলোচনা করলাম। প্রথম পর্যায়ে 2টো মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। প্রথম পর্যায়কে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই দ্বিতীয় পর্যায়কে বলা হয় হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়েও 8টি মৌল আছে,
তৃতীয় পর্যায়কেও বলা হয় হ্রস্ব পর্যায়। চতুর্থ এবং পঞ্চম উভয় পর্যায়ে 18টি করে মৌল আছে, এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়। 6 নম্বর পর্যায়ে মোট 32টি মৌল আছে, একে বলা হয় দীর্ঘ পর্যায়। আর 7 নম্বর পর্যায়টি এখনো অসম্পূর্ণ রয়েছে। তাহলে কোন পর্যায়টি অসম্পূর্ণ? সপ্তম পর্যায় বা 7 নম্বর পর্যায়টি হলো অসম্পূর্ণ পর্যায়। 7 নম্বর পর্যায়ে আজকের দিন পর্যন্ত 28খানা মৌল আছে এবং সপ্তম পর্যায়ে সম্ভাব্য মৌল সংখ্যা হচ্ছে 32টি। ঠিক আছে, এরপরে তাহলে শ্রেণী বা গ্রুপ বলেই দিয়েছি যে আধুনিক পর্যায় সারণীতে 9টি গ্রুপ বা শ্রেণী আছে এবং সেগুলোকে রোমান অক্ষর দিয়ে আগের লেকচারে সেটা বলেই দিয়েছি। 0 শ্রেণী সহ আধুনিক পর্যায় সারণীতে মোট 9টি শ্রেণী বা গ্রুপ রয়েছে। তো ভাবতে পারো যে আজকের লেকচারটা এই পর্যন্ত এবং পরের লেকচারে গ্রুপ বরাবর আলোচনা করব। আজকের লেকচারে কি করলাম? পর্যায় বরাবর আলোচনা করলাম। পরের লেকচারে গ্রুপ বরাবর আলোচনা করব, কোন গ্রুপকে কি বলা হয়, কোন গ্রুপে কি মৌল আছে, কোন গ্রুপের কি ধর্ম। তো আজকের জন্য এই পর্যন্ত।